দিবসের শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মা থেকে। শুরুতেই জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রথম ধাপে 140 উপজেলায় ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। পুলিশের পাশাপাশি আনসার এবং বিজিবি মোতায়েন। তীব্র তাপপ্রবাহে পাবনা চলনবিলে পানির সংকট। অনেক নদী শুকিয়ে চৌচির। পানির স্তর নেমে গেছে ঠাকুরগাঁয়ে, চাষাবাদ ব্যাহত। এবার বিস্তারিত সংবাদ। প্রথম ধাপে 140টি উপজেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। পুলিশের পাশাপাশি 1,60,000 আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নরসিংদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ সদর উপজেলায় এক প্রার্থীর পক্ষে গোপনে বৈঠকের অভিযোগে 5 প্রিজাইডিং কর্মকর্তা ও এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ ও প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রিজাইডিং কর্মকর্তা সহ 5 জনকে গ্রেফতার করা হয়। আমরা জানার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং রিটার্নিং অফিসার স্বয়ং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 20 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জের বেলকুচিতে গভীর রাতে থানায় ঢুকে হট্টগোল ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর 10 কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 6 মে থেকে 10 মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশের পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে 1,59,874 জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এবার 8 মে থেকে 5 জুন পর্যন্ত 4 ধাপে দেশের উপজেলাগুলোয় নির্বাচন হবে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, মাদারীপুর এবং বরিশাল থেকে উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি আঞ্জুমান জুলিয়া এবং গ্যাসুদ্দিন সুমন। নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আজ সকাল থেকে কিন্তু মাদারীপুরের যে 15টি ইউনিয়ন রয়েছে তার 117টি ভোট কেন্দ্রে সকল ভোটের যে সরঞ্জাম রয়েছে সেগুলি পৌঁছে দেওয়া হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে সেগুলি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এবং মাদারীপুরে আপনারা জানেন যে মাদারীপুরে এমপি মাননীয় সংসদ সদস্য শাহজাহান খান, তারই ছেলে হাসিবুর রহমান খান এবার নির্বাচন করছেন এই উপজেলার চেয়ারম্যান পদে, এবং তারই প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহজাহান খানের চাচাতো ভাই মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবিলুর রহমান শফিক খান। যার কারণে মাদারীপুরে কিন্তু সবার ভিতরই একটি উত্তেজনা বিরাজ করছেন। তারা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই নির্বাচনে কে জয়ী হয়ে আসবেন। বরিশাল সদর উপজেলায় 10টি ইউনিয়ন রয়েছে। 10টি ইউনিয়নে 68টি ভোট কেন্দ্র। মোট ভোটার রয়েছে 1,95,299 জন। আর বাকেরগঞ্জ উপজেলায় 14টি ইউনিয়ন, 14টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে 113টি, এবং এখানে ভোটার রয়েছে মোট 3,01,211 জন। আর রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিমও থাকবে সব জায়গায়। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। তীব্র তাপপ্রবাহে পাবনার কৃষি প্রধান চলনবিলে দেখা দিয়েছে পানির সংকট। শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে অধিকাংশ নদী। পানি উঠছে না অনেক সেচ পাম্পে, ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে ধান, পাট সহ বিভিন্ন ফসলের আবাদ। রাসুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট।
এ চিত্র চলনবিলের চাটমোহর উপজেলার মূলগ্রাম ব্রিজের নিচে ঐতিহ্যবাহী চিকনাই নদীর। সারা বছর পানি থাকলেও এবারের চিত্র ভিন্ন। মাঝ নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে। একই চিত্র চলনবিলের বড়াল নদীরও। ফলে পানি সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষিসহ দৈনন্দিন কাজ। অনেক পানি থাকছে, মাথা পানি, বুক পানি এরকম থাকছে। এখন মনে করেন একবারে শুকনা, ওই ধার মাটি ফাটিয়ে ফুটিয়ে মনে করেন বরকি ছাগল নিচে নামে গেছে। এই সময় নদীর তলদেশে একেবারে মাটিতে ফাটল এসে গেছে, এরকম কখনো দেখি নাই। কিছু হলেও পানি এখানে থাকতো। গরু বাছুর আমার জমি জমা বাদে আমার ডুব ছেন্দা কোনো কাজকর্ম করা আমার খুব বেকার। আমারে নদী শুকিয়ে যাওয়ায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। মাটির নিচে 10 থেকে 20 ফুট গর্ত করেও পানি উঠছে না অনেক সেচ পাম্পে। 20 ফিট নিচে গভীরতা পাম্প আছে, সেখান থেকে পানি উঠতেছে না দীর্ঘ 2 মাস ধরে। ক্ষেত খামার অবস্থা একবারে যা বুনেছিলাম সেগুলি শেষ হয়ে গেছে, এবং তো আর বুনি পারতেছি না। 2 মোটর নিয়ে এসে নিচে 60 ফুট নিচে নামা দিছি, নামা দিয়ে পানি তুলতেছি, টেরা যান বাঁচাচ্ছি আর কি। চাটমোহরে নিয়তিগাছা বিলে 8 বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন কৃষক নঈম আলী। অথচ তীব্র খরায় অর্ধেক ফলনও পাবেন না বলে ধারণা করছেন তিনি। চৈত্র মাসে পাট বোনা হলেও পানি সংকটে বাড়েনি পাট গাছ। উপরন্ত দেখা দিয়েছে পোকার সংক্রমণ। পাটটা বুনেছি চৈত মাসের, মনে করেন যে 5-7 দিন থাকতি, এ পর্যন্ত পাট ধান এতটুকু হার হয়েছে। আগে যে বিঘা ভূমি 40 মণ হতো, 20 মণে আসি গেছে। মানে ঝরে যাচ্ছে, ওই না পাকায় মরি পাখি যাচ্ছে। খরা তাপ বেশি, এই জন্য পানি দিয়ে পানিও পাই নাই, সার বেশি কম আছে। তোমার দেখতেছে ধানের উপরেও পড়েছে খরার নেতিবাচক প্রভাব। বিলের ভেড়ামারা, খলিশাগাড়ি, কৈডাঙ্গা গ্রামে পানি সংকটে চিটা ধরে শুকিয়ে যাচ্ছে অনেক ধান গাছ। ফলে অনেকেই কেটে ফেলছে আধা পাকা ধান। ভালো ক্ষতি হয়েছে। ধরেন ধান মোটামুটি 12 আনা ধরেন নষ্ট হয়ে গেছে। ধানের ধরেন যে মরে যাচ্ছে, কাঁচা থাকতেছে, মানে পানি দিতে পারতেছে না। প্রচণ্ড খরায় কৃষিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান মাঠ পর্যায়ে জরিপ করা হচ্ছে। তবে সামনে বৃষ্টি হলে এ ক্ষতি কৃষক পুষিয়ে নিতে পারবে বলে মনে করেন তারা। সবসময় চেষ্টা করতেছি যে আসলে কৃষকরা যাতে মানে তার ফসলের যাতে আসলে কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে কৃষককে সবসময় মাঠ পর্যায়ে প্রসার রয়েছে, তারা পরামর্শ দিয়ে দিচ্ছে। ক্ষতির যে বিষয়টা যদি থেকে থাকে সেটা আমরা মানে উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া আছে, সেটা সম্ভাব্য সেটা শতকরা হার নির্ধারণ করবে। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এবারে এ অঞ্চলে টানা 16 দিন তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা কিনা নজিরবিহীন। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবার বেশি, ফলে অচিরেই কেটে যাবে পানি সংকট। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঠাকুরগাঁও সদরে প্রায় 10 গ্রামে নলকূপ, শ্যালো মেশিন এবং পাম্প দিয়ে ভূগর্ভস্থ পানি ঠিকমতো উঠছে না। বাধ্য হয়ে অনেকে দৈনন্দিন কাজে পুকুরের পানি ব্যবহার করছেন, অনেকে আবার দূর দূরান্ত থেকে পানি আনছেন। সেচ দিতে পারছেন না বড় জমিতে। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রাম। 833টি পরিবারের বাস এ গ্রামে। প্রায় সব বাড়িতে রয়েছে নলকূপ, কিন্তু প্রায় 1 মাস ধরে বেশিরভাগ নলকূপ হতে পানি উঠছে না। অনেক চেষ্টায় উঠলেও তা খুবই সামান্য। নিচে পানি নাই, মোটরে এবার চলে আর পানি উঠে না। টিউবওয়েলেও পানি নাই, টিউবওয়েল যাতা দিলে ফাল মেরে উঠে। আজ 1-1.5 মাস ধরে আমাদের পানির জন্য খুব কষ্ট করতেছি। পানির কষ্ট খুব করতেছি আমরা। গাও গোসল ধরতে পারি না, গরু ছাগল পানি খাওয়াইতে পারি না। একই অবস্থা পাশের সিংগিয়া, খামারবাড়ি, চকহলদি, চোঙ্গাখাতা, দৌলতপুর, আরাজি, সালন্দ, কচুবাড়ি ও আকচা ইউনিয়নের নিমবাড়ি গ্রামের। পানির অভাবে দৈনন্দিন কাজ ছাড়াই দুরূহ হয়ে পড়েছে তাদের। টিউবওয়েল চাপতেও তা পানি ওঠে না। আমাদের রান্না বান্নার খুব কষ্ট হইতেছে। আমাদের বাচ্চা কাচ্চা যারা স্কুল যেতেছে, তারা গোসল ছাড়া স্কুল যেতেছে, স্কুল থেকে ফিরে আসে পানি খাইতে পারতেছে না, তাদেরকে কাপড় চোপড় ধুয়ে দিতে পারতেছি না। যে বিশুদ্ধ পানিটা পাবে, এই পানিটা নাই। পুকুরে পানি শুকায় গেছে, খুব সমস্যা হচ্ছে। পানির অভাবে পর্যাপ্ত সেচ দিতে পারছে না কৃষক। এতে উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা চাষিদের। এই মোটরে পানি উঠতেছে না, মোটর একদম পানি উঠে না, মনে করেন বাড়িতেও পানি উঠে না। গোটা চণ্ডীপুর পানি নেই আমাদের, অনেক নিচে চলে গেছে বিয়ার। আর আগে মনে করেন যে 2-3 বিঘা 4 বিঘা দেওয়া হতো, এখন 2 বিঘা দেওয়া যায় সারাদিনে। গরু বাছুর যে পানি খাওয়াই, এই পানিটাও আমরা পাইতেছি না। আমরাও নিজেও পানি খাই, এইটাও নাই।
বিষয়টি জনস্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি। চণ্ডীপুরে প্রায় 833টা বাড়ি আছে। এই 833টা বাড়ির মধ্যে কোনো টিউবওয়েলে পানি ওঠে না। তা আমাদের এই বিষয়টা আমরা জনস্বাস্থ্য অফিসে জানাইছিলাম, দেখি ওনারা কি এখন পদক্ষেপ নেয়। আর আমাদের কৃষিকাজের যে অবস্থা, সেচ পাম্পগুলোতে একেবারেই পানি উঠতেছে না, একেবারে দুর্বিষহ অবস্থা। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, পুকুর কমে যাওয়া এবং বৃষ্টিপাত কম হওয়ার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা জায়গাতেই পানির এই সমস্যা হচ্ছে। অতিমাত্রায় যে দাবদাহ, এই দাবদাহের কারণে পানির স্তর নিচে দিনে দিনে নামতেছে। এই ইউনিয়নগুলোতে গত বছরও পানির সমস্যা ছিল। গত বছর থেকেই আমরা এই নলকূপের ধরন পরিবর্তন করে তারা নলকূপ স্থাপন করছি। বৃষ্টির কারণে পানির স্তর রিচার্জ হবে, পানির স্তর তখন এখন যে জায়গায় আছে তার থেকে অনেক উপরে চলে আসবে, তখন আবার স্বাভাবিক 6 নম্বর টিউবওয়েলেও পানি ওঠা শুরু হয়ে যাবে। যেসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট, সেখানে পানি সরবরাহের দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক। ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও 40% শুল্ক বহাল রাখায় বাংলাদেশে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমদানিকারকরা জানান, ভারত সরকার 40% রপ্তানি শুল্ক প্রত্যাহার না করলে অনুমতি দিলেও পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে না, কারণ শুল্ক পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে অতিরিক্ত 25 টাকা গুনতে হবে। এতে বন্দরে চার্জ সহ সব খরচ মিটিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে 70 টাকার উপরে। দেশের বর্তমান বাজার অনুযায়ী এই দামে পেঁয়াজ আমদানি করলে ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান তারা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় শফিউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে পাটগ্রাম থানার দায়িত্বরত সহকারী উপপুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায়, সীমান্তের 871 নম্বর প্রধান পিলারের কাছ থেকে প্রায় 50 গজ ভিতরে টেপুরগাড়ি উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে শফিউদ্দিন। এ সময় 61 বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে। সকালে বিজিবি অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শফিউদ্দিনকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রান্সফরমার চোর চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ট্রান্সফরমারের যন্ত্রাংশ সহ বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল। উদ্ধার করা মালামালের বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা। পুলিশের একটি বিশেষ দল দিনভর ঘোড়াঘাট, গাইবান্ধা সদর এবং পলাশবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গেল 24 এপ্রিল রাতে ঘোড়াঘাট উপজেলার হাটশ্যামগঞ্জ গ্রামে ট্রান্সফরমার চুরি হয়। এ নিয়ে ঘোড়াঘাট সাব জোনাল অফিসে অভিযোগ দেন ওই গ্রামের গ্রাহক আলামিন মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির কথা স্বীকার করেছেন। দেশের 8 বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কাটবে 1 মাসেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ। তবে এখনও 3 জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। সামান্য বৃষ্টি হয়েছে রাজশাহী এবং রংপুর অঞ্চলের। সবচেয়ে বেশি 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এদিকে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় বজ্রপাতে কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে। টোল স্কেলে বিদ্যুৎ না থাকায় সকালে সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা অভিমুখে এক্সপ্রেসওয়েতে প্রায় 3 কিলোমিটার যানজট দেখা দেয়। গতকাল বিকেলে গোপালগঞ্জে কাশিয়ানীর পাথরগ্রাম এবং কোটালীপাড়ায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়, এতে 2টি গরুও মারা গেছে। সুন্দরবনে অগ্নিকাণ্ড ঠেকাতে 13 দফা প্রস্তাবনা এবং সুপারিশ করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। দুপুরে মংলা প্রেস ক্লাব মিলনায়তনে ক্ষতিগ্রস্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দায়কার করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা এবং পশুর রিভার ওয়াটার কিপার নামে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রতি হেক্টর সুন্দরবনের পরিবেশ সেবায় আর্থিক মূল্য 456 থেকে 1092 মার্কিন ডলার। এই হিসেবে বছরে সুন্দরবন 27 কোটি থেকে 71 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ পরিবেশ সেবা প্রদান করে চলেছে। সুন্দরবন রক্ষায় 13 দফা প্রস্তাবনা এবং সুপারিশ করেন তারা। রাজবাড়ীতে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা আহরণ থেকে বিরত জেলেদের মাঝে ভিজিএফ এর 80 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার চাঁদনী ইউনিয়নের জাটকা আহরণ বিরত সময়ে
300 জেলের মাঝে মানবিক সহায়তার আওতায় এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, চাঁদনী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব। দেশে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত নদীতে জাটকা আহরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। পল্লী বিদ্যুতে অনিয়ম, দুর্নীতি, শোষণ এবং বৈষম্যের প্রতিবাদে নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। এই সময় বক্তারা অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করে কর্মকর্তা কর্মচারীদের সরকার ঘোষিত গ্রেড, পে স্কেল, বিশেষ প্রণোদনা দেওয়া সহ তাদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। গাজীপুরে আহসানুল্লাহ মাস্টারের 20তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া আয়োজন করা হয় দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার। গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় মরহুমের গ্রামের বাড়িতে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানু। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি জামায়াত জোট আওয়ামী লীগের 21,000 নেতাকর্মী হত্যা করেছে। সেই হত্যাকারীরা গণতন্ত্র এবং মানবতার কথা বলে। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের আরও 128 সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্রীকরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বিজিবি সদস্যদের আশ্রয় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় বাসিন্দা এবং সীমান্ত সূত্রে জানা গেছে, রাখাইনের মংডু শহরের অদূরে বিজিবির একটি বড় ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি। সেখানে সংঘাতের জেরে রোববার সকালে টেকনাফের নাফ নদীর 2টি পয়েন্ট দিয়ে অস্ত্র, গোলাবারুদ সহ 88 জন বিজিবি সদস্য আচারবুনি এবং নাজিরাপাড়া পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢোকে। এর আগে শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢোকে আরও 40 জন। জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ 1 আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যান চালক আবু সালামকে আসামিরা শ্বাসরোধে হত্যা করে। 2005 সালের 13 জানুয়ারি দুপুরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। এদিকে খাগড়াছড়িতে মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরাকে নির্যাতনের মামলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুভায়ন খিসার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ভোলা সদর উপজেলার মেঘনায় দুর্গমচর নিয়ামতপুরে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। এদের মধ্যে 21 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত 3 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, চর নিয়ামতপুরের কয়েকশো একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বশির হাওলাদার, ইউসুফ জিরাদার গ্রুপের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবুর গ্রুপের বিরোধ এবং মামলা চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। কুমিল্লা দেবিদ্বারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দেবিদ্বার সাব রেজিস্ট্রার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সাব রেজিস্ট্রার নারায়ণ মণ্ডল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাওলা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত কুমার গোস্বামী, সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা AKM নাজমুল হাসান। ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগরে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাথরুমে প্রায় 9 মাস আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মারান হিমেলের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আটোসাটো এই বাথরুম থেকে ভেসে আসছে জীবন্ত মানুষের গোঙানি। তিনি হঠাৎ এখানে আটকা পড়েননি, বরং ভাগ্যের নির্মমতায় বন্দী হয়ে আছেন প্রায় 9 মাস ধরে। বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন সুজিত দাসের কথা। তাকে আটকে রেখেছিলেন তারই পরিবারের সদস্যরা। ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন সুজিতের চিকিৎসার চেষ্টা হয়েছে দীর্ঘ সময় ধরে। শেষ চেষ্টা হিসেবে বিয়ে করানো হয় 8 বছর আগে। 6 মাসের মাথায় ছেড়ে চলে যান স্ত্রী।
এরপরে আরও আক্রমণাত্মক হয়ে পড়ে সে। তার আঘাতে প্রাণ হারায় আপন চাচাও। অনিরাপদ হয়ে পড়ে এলাকার মানুষ। ছোটোর থেকেও একটু মাথার মধ্যে ডিস্টার্ব ছিল, এর থেকেও এটা মানে বাড়তি। এরপরে সে কাকারে মার্ডার করছে। এরপরে ফুলা ফাটলেও দেখলে মারাধুরি করে, ওই কারণ থেকে যেমন সেটা বন্দি করে রাখছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কাশীপুর এলাকার হরেন্দ্র দাস ও আরতি দাসের দ্বিতীয় ছেলে সুজিত। তার পরিবারের দাবি, সামাজিক ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে প্রায় 9 মাস আগে ঘরের পেছনের এই টয়লেটে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। ছোট্ট ওই টয়লেটে চলতো খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজ। বলে গেছেন শুনকাই বাবা বলে গেছে দই দেওয়া বহরণ কাকারে মাছে তো বাইরে কমাই দিব সারা বছর মানুষের মাতারে মারলে কি মানুষ মাইনা নিব বাবা। ওই আসলে আমরা বইয়ের কারণে এখানে থইছি ভিতরে তখন বাবা এখন সরকারে আনতে তখন নিচে গা মানে আপনারা তো মায়া করে আমার হোটেলে চিকিৎসা করেন তো আমার হতে তো শান্তি হাইলাম, আমরা তো শান্তি হাইলাম। জ্বালা সহ্য করতে পারি না, এর মারধর করে মানুষের দেখা মারে মারে ঘরের মানুষের মারে সবাই মারধর করে দিকে ওইভাবে আমরা তৈছি। তবে মানসিক ভারসাম্যহীন হলেও জীবন্ত একজন মানুষকে এভাবে বন্দী করে রাখার বিষয়টিকে অমানবিক হিসেবে দেখছেন অনেকেই। তাদেরই একজন পুলিশকে খবর দিলে গত সোমবার বন্দিদশা থেকে উদ্ধার করা হয় সুজিতকে। চিকিৎসার জন্য পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে। একটা মানুষকে কিভাবে এই ছোট্ট একটা ছিদ্র করে এই একটা বাথরুমের মধ্যে বন্দি করে রাখা হয়, সে হতে পারে ভারসাম্যহীন, হতে পারে পাগল। তাকে তো আমরা সমাজ যদি আমরা তাদেরকে সহানুভূতির সাথে না দেখি, তার পরিবার যদি তাদেরকে এই সহানুভূতির সাথে না দেখে, তাহলে এই মানুষগুলো পৃথিবীতে বাঁচবে কীভাবে? উদ্ধার করার পর কর্তৃপক্ষ আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করিয়া তাকে চিকিৎসা এবং মানসিক ভারসাম্যহীন যে সুস্থতার জন্য নাসিরনগর থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে তাকে প্রেরণ করি। সুজিত দাস সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা ওই এলাকার মানুষের। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথম ধাপে 140 উপজেলায় ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম, পুলিশের পাশাপাশি আনসার এবং বিজিবি মোতায়েন। তীব্র তাপপ্রবাহে পাবনা চলনবিলে পানির সংকট, অনেক নদী শুকিয়ে চলছে, পানির স্তর নেমে গেছে ঠাকুরগাঁওয়ে, চাষাবাদ ব্যাহত। দেশের 8 বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, গোপালগঞ্জে বজ্রপাতে 2 জনের মৃত্যু। এ ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।